আচ্ছা, রেকর্ডিং করছো তোমরা? কে করছো তোমরা বি সেকশনের? কেউ রেসপন্স করো, আমি তো বুঝতে পারছি না আমার কথা শুনতে পাচ্ছ কিনা। হাফিজ কেউ নাই? আসিফ? ম্যাম ম্যাম এবার শুনতে পাচ্ছি। ম্যাম আপনার ভয়েস শোনা যাচ্ছে না খুব একটা ক্লিয়ার। এবার শোনা যাচ্ছে? জি জি এখন শোনা যাচ্ছে না। ওনার মাইক্রোফোন থেকে দূরে সরে গেছিলাম। আসিফটা জয়েন করেনি কেউ সেকশনে? আমি তো ম্যাম লিংক দিয়ে দিছি আসিফকে, আর হচ্ছে ওই যে এ টু বি সেকশনের ইয়াটা আছে, গ্রুপটা আছে, ওখানে আমি লিংক দিয়ে দিছি। এখন জয়েন আচ্ছা করে নাই থামো, হয়তো বা কেউ। আমি ওদের সাথে আবার ম্যাম শেয়ার করি। রেকর্ডিং অন আছে। কিন্তু আসিফ কি অনলাইন আছে কিনা সেটা হচ্ছে কথা। আমি দেখলি না। আসিফ কি ফোন ধরছে নাকি? ওরা কে রেকর্ডিং করছে? আবির দেখো তো সেকশনেতে। আমি তো ওদের গ্রুপে দিছি মিট লিংক। ম্যাম ওরা হয়তো বা দেখতেছে না ম্যাম, আমি তো দিয়ে দিছি হচ্ছে। আচ্ছা, ওদের গ্রুপে তো ম্যাম আমি অ্যাড নাই, আমার হচ্ছে আসিফ পর্যন্ত লিমিট আছে আর কি। না আমি এখানে দিয়ে দিছি ওদের গ্রুপে সেকশন এ, সেকশন দিয়ে দিছি। ওই মেয়ে সিয়ারটার নাম কি যেন? আসিফ আর ওর নাম কি? জয়া, তোয়া না? তোয়া। আচ্ছা আবির, তুমি স্ন্যাপশট রেখো বুঝছো, যারা যারা অ্যাটেন্ড করছে তাদের সকলের স্ন্যাপশট। এবং আমি ওই যে অ্যাটেন্ডেন্স শিট তোমাকে দিয়ে দিব, তুমি প্রিন্ট নিয়ে ফিজিক্যাল তাদের সিগনেচার লাগবে। বোঝা গেছে আসিফ, আবির? হুম। কি আমার কথা আবার শোনা যাচ্ছে না নাকি? ম্যাম একটু আস্তে আস্তে আসতেছে। এবার এবার শোনা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ আচ্ছা, মানে এটা তো অনলাইন ক্লাস, আমি তো আসলে আমার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, যদি যখন ভয়েস কমে যাবে বা অসুবিধা হবে আমাকে জানাবে। তা না হলে তো আমি তোমাদের ফেস দেখতে পাচ্ছি না, বুঝতেও পারছি না শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, আজকে মানে আমাদের এটা হচ্ছে টিউটোরিয়াল ক্লাস, তার মানে আমরা অলরেডি যেটা পড়ে ফেলেছি সেটাই আমরা আজকে আলোচনা করব। কারো কোনো অসুবিধা থাকলে তারা এই ক্লাস অ্যাটেন্ড করবে এবং ওটা আমরা রিভিউ করব, ঠিক আছে? তাহলে আমরা অপটিক্স শুরু করেছিলাম। অপটিক্সে প্রথমেই পড়ছিলাম যে আসলে অপটিক্সটা কি নিয়ে আলোচনা করছি, এবং অপটিক্স যেহেতু আলো নিয়ে, তো প্রথমে আমরা যেটা দেখছিলাম যে একেবারে একটা পদার্থের অ্যাটম থেকে কি করে আলো বের হয় না, আর আলোকে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মত দিচ্ছে, সেটা 4টা বিজ্ঞানীর মতামত আমরা দেখছিলাম, নিউটন, হাইগেন, ম্যাক্সওয়েল আর আইনস্টাইন, তাই না? তারপরে রে অপটিক্স পড়ছি। রে অপটিক্স নিয়ে একটা রেইনবো কেমন করে কাজ করে, ন্যাচারাল ঘটনা, আর একটা আর্টিফিশিয়াল টেকনোলজি, অপটিক্যাল ফাইবার কি করে কাজ করে সেটা দেখছি। তাহলে অপটিক্স বলতে আমরা যেটা বুঝি যে এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, এবং এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা একদম 0 হার্টজ
এবং ম্যাক্সিমাম যেটা আছে 10^21 হার্টস রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, মানে আমরা আমাদের যেটা ইউজ করি আমরা এর মাঝামাঝি একটা জায়গা, তাই না? তাহলে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন টেকনোলজি হয়। আমরা এখান থেকে শুধুমাত্র 10^14 হার্টস এই ফ্রিকোয়েন্সিটা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে লাইট। ঠিক আছে, তাহলে লাইটের যখন একা চলে, লাইট তাহলে কি অপটিক্স হচ্ছে যে আলোর কাহিনী, তাই না? আলোর স্টোরি। আলো যখন একা যাবে সে কিভাবে বিহেভ করবে, আর আলো যখন অন্য পদার্থের সাথে ইন্টারঅ্যাক্ট করবে তখন সেভাবে কিভাবে বিহেভ করবে। তাহলে আলো যখন একা যায় তখন তার ওয়েভলেন্থ কত হয়? 400 থেকে 700 ন্যানোমিটার, তাই না? তার মানে রেড থেকে ব্লু, এই ভিবজিওর এই ফ্রিকোয়েন্সিগুলো সে কভার করে। আলো যখন আরেকটা পদার্থের সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন রিফ্লেকশন, রিফ্র্যাকশন, পোলারাইজেশন, ইন্টারফারেন্স এগুলো হয়, না? এখন আমরা দেখি যে লাইট আসলে পদার্থের অ্যাটম থেকে কি করে লাইট বের হয়। এটা আমরা দেখেছি। এটা কি কেউ বলতে পারবে যে এখানে কি হচ্ছে একটা অ্যাটমের ভিতরে? কারো মনে আছে এটা? নিউক্লিয়াস থেকে প্রত্যেকটা ইলেকট্রন তার নিজ নিজ কক্ষপথে ঘুরছে এবং এই লাইট বের করতে গেলে এই কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরছে এটাকে আগে এনার্জি দিতে হবে। 1 নম্বর কাজ, না? 1 নম্বর কাজ হচ্ছে বাইরের থেকে এই যে ইলেকট্রনটা আমাদের টার্গেট, এই ইলেকট্রনটাকে আমি তার নিজস্ব কক্ষপথ থেকে হায়ার একটা অরবিটে নিতে হবে। এটা যদি পৃথিবী হয়, পৃথিবীকে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল গ্রহের কক্ষপথে নিয়ে যেতে হবে, না? তাহলে কি করতে হবে? এনার্জি দিতে হবে। এনার্জি দেওয়া হলো, ইলেকট্রনটা এনার্জি নিল, নিয়ে পরের কক্ষপথ বুধ গ্রহের কক্ষপথে গেল, যেটা হচ্ছে 2 নম্বরের স্টেপ। 1 থেকে আমরা 2 নম্বর স্টেপে আসলাম। তাহলে 1 নম্বর স্টেপে কি করে? এই ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে না। ম্যাম, নেট প্রবলেম করতেছে, শোনা যাচ্ছে না কিছুই।
না এটা কি? ও আবার আসছে যে ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, তোমরা এবার শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। জি ম্যাম, শোনা যাচ্ছে। কি হয়েছিল? কেটে গেছিল মনে হয়। আচ্ছা যাই হোক, আমরা কতদূর মানে কতদূর শুনছো? আমি তো কথা বলছিলাম, পরে দেখে ডিসকানেক্টেড হয়ে গেছে। এটা কি হয়েছে? স্লাইডটা শেষ পর্যন্ত আমি করেছি, এটা কি শুনতে পাইছো এ পর্যন্ত? পদার্থ থেকে কি করে লাইট বের হয় এটা কি দেখতে পাইছিলে তোমরা? ম্যাম ওই যে মঙ্গল গ্রহ পর্যন্ত ওইটা পড়াইছিলেন। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছি কোন পর্যন্ত। হ্যাঁ, তাহলে এটা যদি মঙ্গল গ্রহের কক্ষপথ হয়, তাহলে আমরা পৃথিবী থেকে মঙ্গল গ্রহে উঠতে গেলে আমাদের কি লাগবে? বাইরে থেকে এনার্জি দিতে হবে। এনার্জি দিলে আহ, তোমার ইলেকট্রনটা 2 নম্বর স্টেটে উঠলো, 2 নম্বর কাজ সম্পাদন হলো। 2 নম্বর কাজ এখানে কি লেখা আছে যে ইলেকট্রনটা এনার্জি নিয়ে হায়ার এনার্জি লেভেলে গেলো। এটা হচ্ছে হায়ার এনার্জি। লাল হয়ে আছে না, নীল ছিল, সে শান্ত ছিল, এনার্জি দেওয়া হলো, সে অনেক এনার্জি পেয়ে গরম হয়ে উত্তপ্ত হয়ে উপরে চলে গেল। কিছুক্ষণ পর 3 নম্বর স্টেপে কি করবে? ইলেকট্রন গুলো ফলস ব্যাক, তার মানে এখান থেকে আবার এখানে এসে পড়বে। পড়লে তো তার যে এনার্জি নিয়েছিল, এখানে তো সে এনার্জি ম্যাম থাকতে স্ক্রিন পারবে না। মেবি শেয়ার করা নেই। ম্যাম স্ক্রিন শেয়ার হচ্ছে না। ও এমনি বোঝা যাচ্ছে, স্ক্রিন লাগবে না। না না না, স্ক্রিন তো অবশ্যই শেয়ার করতে হবে। সরি বাবা, খেয়াল করিনি। এবার দেখতে পাচ্ছ না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, না হলে আমাকে বলবা, কারণ আমি তো বুঝতে পারছি না। যে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে ভয়েস কথা বলবা। আচ্ছা, তাহলে 2 নম্বর, তাহলে 3 নম্বর থেকে সে আবার তার নিজের কক্ষপথে চলে গেল। বললে যে এনার্জিটা ছিল, সে এনার্জিটা ছেড়ে দিল। এখন এই এনার্জিটা কখন দেখা যাবে বলো তো? একটা এনার্জি, একটা ওয়েভ কখন দেখা যায়? আমি তো কথা বলি তোমাদের ক্লাসে, ক্লাস নেওয়ার সময়, সেটা কি দেখতে পাচ্ছ? দেখতে পাও? কথা না যখন ম্যাম। বলি একটা এনার্জি বের হয় না? না ম্যাম। পাই না, কেন পাও না? কেন আমরা পাই না? কারণ তার ফ্রিকোয়েন্সিতে সমস্যা না? ফ্রিকোয়েন্সিতে আমাদের চোখের একটা সহ্য ক্ষমতা আছে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি দেখতে পাই, তাই না? কানও তাই, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি শুনতে পাই। কত ফ্রিকোয়েন্সি দেখতে পাই আমরা? এই যে এনার্জিটা বের হলো ইজ ইকুয়াল টু, দেখো এইচ নিউ, এই যে ফোটন বেরিয়ে যাচ্ছে, এটা কত ফ্রিকোয়েন্সি হলে আমরা দেখতে পাবো? 10 টু দি পাওয়ার কত? আলোর ফ্রিকোয়েন্সি 14 না বললাম? একের পরে কয়টা শূন্য দিতে হবে? 14টা না? 10-এর উপরে 14টা। এই পয়েন্টগুলো নোট ডাউন করে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো মাথায় থাকলে তখন অপটিক্স পড়া কোনো ব্যাপার না। কয়েকটা নতুন নতুন শব্দ, কয়েকটা নতুন নতুন ইনফরমেশন প্রতিটা চ্যাপ্টারই দেয়। ইনফরমেশন মাথায় থাকলে ওই চ্যাপ্টারটা পড়া সোজা, কারণ ওগুলো নিয়ে কথাবার্তা হবে। এবার বোঝা গেছে? যে কোনো এনার্জি দেখতে হলে তার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। সেটা কত? 10 টু দি পাওয়ার কত বললাম? কেউ একজন বলো। 10 টু দি পাওয়ার 14 14। 14 14 হার্টস। হ্যাঁ, হার্টস। হার্জ। এই ফ্রিকোয়েন্সি হলে আমরা তখন দেখতে পাবো। তাহলে এখন যদি আমি কুইজে এই কোশ্চেনটা দিই, লিখতে পারবা তোমরা? যে পদার্থ থেকে অ্যাটমিক লেভেলে কি করে আলো বের হয়? তাহলে অ্যাটম থেকে যদি বের হয়, আলো বের হওয়ার পদ্ধতি তোমরা শিখে যাও, মেকানিজম। তাহলে অন্য কোনো তোমাদের মাথার মধ্যে ওটা থাকলে, তোমার অন্য কোনো জায়গায় বেসিক তুমি শিখে গেলে, তার মানে তোমার মেকানিজমটা জানা থাকলো, তোমরা যে কোনো জায়গায় এই কনসেপ্টটা থাকলে বুঝতে পারবা। আচ্ছা, এখন দেখো অ্যাসপেক্টস অফ লাইট, এটা খেয়াল আছে কি বলছে? 4টা বিজ্ঞানী আলোকে 4 ভাবে দেখেছিল। প্রথম বিজ্ঞানীর নাম কি ছিল? কর্পাসকুলার থিওরি কার দেয়া? নিউটন। নিউটন, 1700 সালে। ওয়েভ থিওরি কার দেওয়া? হাইগেন। ক্রিস্টিয়ান হাইগেন্স। হাইগেন, হ্যাঁ। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দেওয়া ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল। আর কোয়ান্টাম থিওরি দেওয়া হচ্ছে আইনস্টাইন। আমরা এখনই যেটা পড়লাম, এটা তাহলে কার কনসেপ্ট? এটা, এই কনসেপ্টটা কার? নিউটন, আইনস্টাইন? এটার সাথে মিলে না?
এই যে এটার সাথে কোয়ান্টাম থিওরির সাথে। কোয়ান্টাম থিওরি কি ছিল? যে আলো কখনো, আইনস্টাইন এসে বলল যে নিউটন যেটা বলেছে সেটাও ঠিক, যে আলো একটা পার্টিকেল। আবার হাইগেন যেটা বলেছে যে আলো ওয়েভ, ম্যাক্সওয়েল যেটা বলেছে সেটাও ঠিক, যে আলো এখন ওয়েভ। হ্যাঁ, সে যখন এভাবে যাচ্ছে তখন সে ওয়েভ আকারে যাচ্ছে, কিন্তু যখন সে কক্ষপথে থাকছে তখন সে কিসের মতো থাকছে? পার্টিকেলের মতো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসপেক্টস। তাহলে যদি তোমাকে বলা হয় লাইটের অ্যাসপেক্ট গুলো কি, কে কে কোন কোন বিজ্ঞানী কি কিভাবে দেখছে, তাহলে এই 4টা থিওরির নাম বলবা, এই ছবি আঁকিয়ে দিয়ে তার হচ্ছে যে এই বিজ্ঞানীগুলোর নাম। এটা হচ্ছে কর্পাসকুলার থিওরি। নিউটন বলেছে যে আলো সোজা পথে যায়, কিন্তু সোজা পথে যাওয়ার সময় আলোর যে কর্পাসেল গুলো আছে, যে পার্টিকেল গুলো আছে, সেগুলোর কি চেঞ্জ হয়? ডায়ামিটার, তাই না? হলুদ আলোর এক ধরনের ডায়ামিটার কর্পাসেলের, নীল আলোর এক ধরনের ডায়ামিটার, লাল আলোর এক ধরনের ডায়ামিটার। আর যখন আলো সোজা পথে যায়, এরকম কর্পাসেল বা পার্টিকেল আকারে যায়, এটা এবং হচ্ছে তারা কি কি ঘটনা ঘটায়? রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিসপারশন, ডিফিউশন, এগুলো ঘটনা ঘটাতে পারে না? তাহলে আলো সোজা পথে গেলে, যদি প্রশ্ন করা হয় শর্ট কোশ্চেন, যে আলো সোজা পথে গেলে কয়টা ঘটনা ঘটাতে পারে বলো তো? কয়টা ফেনোমেনা হয়? এটা চালু, ব্রেন চালু রাখতে হবে। আমি যেগুলো বলছি সঙ্গে সঙ্গে, আলো যখন সোজা পথে যায় আরেকটা বস্তুর সাথে ইন্টারাক্ট করলো, তখন কি কি ঘটনা ঘটে? প্রতিফলন। আমি কি আবার ডিসকানেক্টেড হয়ে গেলাম নাকি? প্রতিফলন, প্রতিসরণ আর বিকিরণ ম্যাম। হ্যাঁ, বিকিরণ। তারপরে বিচ্ছুরণ, ওই যে ডিসপারশন যেটা আমরা পড়ছি। আচ্ছা, এখানে এই ছবিটা কি দেখাচ্ছে বলো তো? এই ছবিটা কেন দিছি? এখানে কি ওয়েভ ফ্রন্টের মতো জিনিস আসছে না? আলোর ওয়েভ ফ্রন্ট আসছে না? যে সূর্য, এটা কি স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টের মতো না? আর এটা প্লেন ওয়েভ ফ্রন্ট, খেয়াল আছে? ক্লাসে পড়ানো হয়েছে। জি ম্যাম। এটা দেখো, এই যে এই দুইটার মাঝখানে এটা কি ওয়েভলেন্থ না? দুইটা ওয়েভ ফ্রন্টের মধ্যে এটা ওয়েভলেন্থের মতো আসছে, তার মানে আলো এসে। এখন এই ঘটনাটা তুমি কি বর্ণনা করবে? এরকম ঘটনা যদি, এরকম একটা ছবি যদি তোমাকে দিয়ে দিই আমি কুইজের কোশ্চেনে, যে ঘটনাটা বর্ণনা করো, কি হচ্ছে, তোমরা কি বলবা? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আলোর উৎস, আলো আসছে, আর এটা কি হলুদটা? হলুদ, এটা কি চির না? চির। চির, জি হ্যাঁ, ম্যাম। এখান থেকে আলো বেরোচ্ছে। তাহলে কি ঘটনা ঘটছে? আলো যদি নিউটনের সূত্র অনুযায়ী সোজা পথে যেত, তাহলে তো আলো এভাবে চলে যেত না, সোজা এভাবে যেত। এই চির বরাবর শুধু আলো, কিন্তু আলো এইসব জায়গাতে আলো পেতাম আমরা? এসব জায়গাতে আলো পেতাম? না ম্যাম। পেতাম না। তাহলে চিরের মুখ যত ছোট হবে, আলো কি করবে? সোজা পথে যাবে না বেঁকে যাবে? বেঁকে আরো যাবে। বেশি বেঁকে যাবে। আলো তত বেঁকে হ্যাঁ, যাবে। তাহলে তত বেঁকে যাবে। এই চিরটা এখন খুলে দাও, এত বড় করে দাও, দরজাটা এত বড়, আলো কি কি পথে যাবে? সোজা সোজা পথে যাবে। পথে যাবে। হ্যাঁ, সোজা পথে যাবে। তাহলে আলো যে একটা ওয়েভ, এটা কখন বোঝা যায়? যখন একটা চিকন জায়গা দিয়ে আলো ঢুকে না? আমরা দরজা যখন চাপিয়ে রাখি, দরজা যখন খুলে রাখি, তখন পুরা আলোটা এসে ঘরে ঢোকে। যত চাপিয়ে দিব তখন দেখবো যে আলো আরো বেঁকে অনেক এরিয়া জুড়ে আলো আসছে না? এটার থেকে বোঝা যায় যে আলো সোজা পথে যায় না, আলো বেঁকা পথে যায় না? তাহলে এটা কে খেয়াল করলো প্রথম? হাইগেন। হাইগেন খেয়াল করে তখন সে এই ওয়েভ, এটার নাম দিল ওয়েভ থিওরি। ওয়েভ থিওরির উপর ভিত্তি করে আবার সে প্রতিফলন, প্রতিসরণ, এগুলোও কিন্তু সে প্রমাণ করলো, সেটা আমরা পরে পড়ব। আবার ম্যাক্সওয়েল এসে বললো যে আলো একটা ওয়েভ না। হাইগেন বলেছে আলো একটা ওয়েভ, কিন্তু আসলে আলো একটা ওয়েভ না, এটা দুইটা ওয়েভ আছে, একটা ইলেকট্রিক কম্পোনেন্ট, একটা ম্যাগনেটিক কম্পোনেন্ট। ঠিক আছে, আলো তো ভ্যাকিউমে যায় না, আলো ওয়্যারলেস মিডিয়ামে যায়। তো এখানে যেতে গেলে আলোর দুইটা কম্পোনেন্ট থাকে। আলোর যা ডিরেকশন, ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন কত?
আলোর ডিরেকশনের চেয়ে আলো যে পথে যাচ্ছে এক্স অক্ষ বরাবর না, আমরা দেখতে পাচ্ছি এখানে এই এক্স অক্ষ বরাবর এখান থেকে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল কত কি দেখতে পাচ্ছি? ইটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড নীলটা, আর বি কত কত ডিগ্রি? তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ডিরেকশন 90, হ্যাঁ এই তিনটাই একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই না? ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর আলোর ডিরেকশন তিনটাই কিন্তু 90 ডিগ্রি একে অপরের সাথে। আর কোয়ান্টাম থিওরি আইনস্টাইনের বললো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, সে বললো যে ফোটন, হ্যাঁ যে আলো হচ্ছে একটা ফোটনের সমষ্টি, ফোটন আকারে যায়, আলো যখন যাবে তখন সে ফোটন আকারে যাবে, ফোটনের এনার্জি কত E=a নিউ, ঠিক আছে? এইগুলো হচ্ছে চারটা থিওরি। এখন আমরা সামারি করি, সার সংক্ষেপ করি যে এই যে চারটা থিওরি, 4 অ্যাসপেক্টস অফ লাইট নিউটনের, তাহলে এই যে ঘটনাগুলো এদিকে আমরা থিওরিগুলো সাজাই চারটা থিওরি, আর এদিকে কি সাজাইছি এই যে ফেনোমেনা, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, ফটোইলেকট্রিক ইফেক্ট। তাহলে নিউটনের আলোর থিওরি, রে থিওরি দুইটা মাত্র ঘটনা বর্ণনা করতে, রিফ্লেকশন, রিফ্র্যাকশন। আর কোয়ান্টাম থিওরি দেখো সবগুলো ঘটনা, আলোর যতগুলো ঘটনা আছে সব সে এক্সপ্লেন করতে পারে। তাহলে কোনটা অ্যাকসেপ্টেবল? কোয়ান্টাম থিওরি। তাহলে কত ধাপে ধাপে দেখো অপটিক্স এই সাবজেক্টটা তৈরি হয়েছে, কতগুলো মানুষের কন্ট্রিবিউশন, অনেক বিজ্ঞানী অপটিক্স নিয়ে কাজ করছে, তার মধ্যে এই চারটা হচ্ছে যুগান্তকারী, হ্যাঁ চারটা মানুষ মনে রেখেছে, অন্যগুলো হয়তো এদের এদের যে জ্ঞানের গভীরতা, এদের যে আলোকে বর্ণনা করার গভীরতা, সেটা কাছে অন্য বিজ্ঞানীর যে উপস্থাপনা সেটা দুর্বল হয়ে গেছে না। আচ্ছা, এখন আমরা দেখি ফার্মেটস প্রিন্সিপাল। এই যে ল অফ স্নেলের রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এটা হওয়ার আগে কিন্তু ফার্মেট নামে একজন বিজ্ঞানী, সে কিন্তু আলোর গতিবিধি নিয়ে গভীরভাবে স্টাডি করছিল, হ্যাঁ এটা খুব একটা নাম শোনা যায় না, কিন্তু এর কন্ট্রিবিউশন অনেক। সে আলোকে দেখো বসে বসে আলো কিভাবে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামের বাউন্ডারিতে এসে টাচ করলে সেটা কোন ডিরেকশনে যাবে সে বলে দেখেছিল। সে বলল একটা দুইটা মিডিয়াম আছে, বাতাস এবং পানি, এখান থেকে এ আর বি পয়েন্টে যদি আলোটা যেতে চায় এটাকে টাচ করে তাহলে কিভাবে যাবে, তাহলে বি থেকে ওই মিডিয়ামের বাউন্ডারিতে একটা লম্ব আঁকতে হবে, যে লেন্থ হলো সেটাকে পানির মধ্যে দিয়ে বর্ধিত করতে হবে, করার ফলে এই লেন্থটুকু ইকুয়াল যখন হবে এটার সাথে ওই আলোর সোর্সের ওটা কানেকশন দিয়ে দাও, দিয়ে যে পয়েন্টে টাচ করলো এটা হচ্ছে আলো এই পথে যাবে, হ্যাঁ এটার নাম হচ্ছে লিস্ট প্রিন্সিপাল। এটার নাম কি? ফার্মেস প্রিন্সিপাল। এটা হচ্ছে লিস্ট টাইম প্রিন্সিপাল। লিস্ট টাইম মানে লিস্ট মানে কম, টাইম মানে সময়, মানে আলো সবসময় ওই পথেই যায় যে পথে তার কি সময় কম লাগে না। আর মানুষ কিভাবে যায়? মানুষ হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স পথ, তাহলে এই যে শর্টেস্ট ডিস্টেন্স পথ সাথে প্রতিসরাঙ্ক গুণ করতে হবে, তাহলে আলোর পথ পাওয়া যাবে, এই যে অপটিক্যাল পাথ, এটাকে ডেল, হ্যাঁ জিওমেট্রিক্যাল পাথ বলে, হ্যাঁ তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিস্টেন্স, এটাকে কি দিয়ে গুণ করতে হবে? প্রতিসরাঙ্ক দিয়ে, প্রতিসরাঙ্ক দিয়ে গুণ করলে তখন আমরা আলো যে পথে চলে সেটাকে আমরা পাই। আচ্ছা, তাহলে এই যে ফার্মার্সের প্রিন্সিপালটা এটা কি বর্ণনা করে? আলো কোন দিকে যাবে, কোন পথে যাবে, যে প্রপাগেশন অফ লাইট। তাহলে এটা যদি পরীক্ষা দেওয়া হয় এই ছবিটা সুন্দর করে আঁকাবা, আঁকিয়ে এই থিওরিটা লিখবা, ফার্মার্সের থিওরি, তারপরে এটা ডিফাইন করবা যে ধরি অপটিক্যাল পাথ যদি ডেল হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি মিউ হয়, অ্যাকচুয়াল ডিস্টেন্স যদি এক্স হয়, তাদের মধ্যে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিলেশন। হ্যাঁ আচ্ছা, ম্যাম একটু এখন কথা, তাহলে হ্যাঁ বলো। ম্যাম একটু আগের স্লাইডে ম্যাম ওই অপটিক্যাল পাথের পরে যে ডেল্টার যে ডেল্টার যে
বড় ব্যাখ্যাটা দেওয়ার পর পরের পৃষ্ঠায় যে লেখাগুলো আছে ওগুলো কি আবার সাথে দেখতে এটা হবে? না, এত কিছু লিখতে হবে না। ফার্মেসি প্রিন্সিপাল আসে 1 মার্ক বা 1.5 ম্যাক্সিমাম 2। তুমি ছবিটা আঁকিয়ে এটাই সুন্দর করে এক্সপ্লেন করবা। যে কথাগুলো আমি বললাম সেটা এক্সপ্লেন করে এইটুকু দিয়ে এটুকু দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। এটাও লিখে দিবে যে ফার্মেট এই তত্ত্ব দেওয়ার আগে লাইট ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার এটুকু দিয়ে দিবা শর্টেস্ট পাথ। হ্যাঁ, মানুষ আর ভাবতো নিচে যে শর্টেস্ট পাথ নেয়, মানুষ ভাবতো যে আলো মানুষের মতো এই যে শর্টেস্ট পথে চলে, কিন্তু ফার্মোট প্রথম প্রমাণ করলো যে আলো শর্টেস্ট পথে যায় না। সে কত পথে যায়? সে কিন্তু লং পথে যায়। কারণ দেখো অ্যাকচুয়াল যে পথ তাকে কি দিয়ে গুণ করতে হবে? প্রতিসরাঙ্ক দিয়ে। তার মানে কি অপটিক্যাল পাথ কি বড় না ছোট? অ্যাকচুয়াল পথের অপটিক্যাল চেয়ে বড়, অনেক তাই না? হ্যাঁ, বড়। সুতরাং আলোর কাছে বড় পথ, অনেক ডিস্টেন্স ট্রাভেল করার কোনো ব্যাপার নাই। 1 সেকেন্ডের মধ্যে সে অনেক দূর চলে যেতে পারে, তাই না? সে হচ্ছে শর্টেস্ট টাইম পথ নেয়। ডিস্টেন্স তার কাছে কোনো ফ্যাক্টর। এগুলো এত পড়া লাগবে না। আচ্ছা, এরপরে রিফ্লেকশন তো কয়েক প্রকার আমরা জানি। এটা এত ডিটেলস পড়ছি না। এখন আমরা যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। রিফ্র্যাকশন কথাটার মানে কি? ক্লাসে আমরা অনেক ভালো করে পড়ছি এটা। খেয়াল আছে করো রিফ্র্যাকশন কথাটার বাংলা মানে কি? প্রতিসরণ, ওইটা না, মানে একদম ইনার মিনিং, একদম ভিতরের মিনিং কি, একদম সোজা বাংলায়। জি। রিফ্র্যাকশন কথাটার মানে কি? ওয়ার্ডটার বেঁকে যাওয়া না? কতবার লেখাইছি না? তোমরা খাতায় লিখছো? মঙ্গলবারে কিন্তু সবার ফ্রেশ খাতা চাই। মিডের পর থেকে যে কয়টা লেকচার হয়েছে সব প্রত্যেকটা ডেট দিয়ে লেকচার লিখে রাখবা কি কি পড়ানো হয়েছে। তাহলে রিফ্র্যাকশন অফ লাইট তার মানে আলোর বেঁকে যাওয়ার কাহিনী, না? আলো কি করে বেঁকে যায় এটা আমরা দেখছি যে আলো যখন পাতলা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, রেয়ারার মানে পাতলা মাধ্যম, ডেন্সার মানে ঘন মাধ্যম, তখন সে তার লম্বার দিকে যে সোজা পথে যাওয়ার কথা ছিল এইভাবে না গিয়ে সে তার লম্বর দিকে বেঁকে যায়। আবার যখন ঘন মাধ্যম থেকে বেঁকে গেল সে ফ্রি, সে লম্বর থেকে ছড়িয়ে হাত পা ছড়িয়ে একদম চলে গেল, না? এটা স্নেলের প্রথম কি মানে স্নেলের রিফ্র্যাকশনের ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। এবং সে দেখিয়ে দিল যে এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দ্বারা কি করে আলোর এই কোণগুলো কোন অ্যাঙ্গেলে পড়বে সেটা সম্পূর্ণ কে নিয়ন্ত্রণ করে? এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই না? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি সেটা আমরা দেখি। এটা আমরা খুব ভালোভাবে পড়েছি ক্লাসে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে আলোর কে অপটিক্যাল রেজিস্ট্যান্স এর আরেকটা নাম। আলোকে বাধা দেওয়ার যে প্রবণতা কোনো মিডিয়াম, এটা কার হয়? একটা মিডিয়ামের হয়। একটা মিডিয়ামের আলোকে বাধা দেওয়ার যে প্রবণতা সেটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা কিভাবে আমরা পাই? C/V, আলোর বেগ ভ্যাকুয়ামে, আলোর বেগ ওই মিডিয়ামে। আর ভি সমান কত? এফ ল্যামডা, না? এফ মানে ফ্রিকোয়েন্সি বাড়লে প্রতিসরাঙ্ক কি? লাল আলোর নীল আলোর প্রতিসরাঙ্ক কি এক? মেটেরিয়াল একই। একটা কাঁচের মধ্যে দিয়ে লাল আলো যখন যাবে আর নীল আলো যখন যাবে দুইটা কি একই বাধা দিবে? বাধা ফিল করবে না আলাদা বাধা ফিল করবে? আলাদা আলাদা ফিল করবে। আলাদা। কারণ কি? হ্যাঁ, মিউ ইজ ইকুয়াল টু সি বাই এফ ল্যামডা। হ্যাঁ, সি ডিভাইডেড ভি মানে এফ ল্যামডা। তার মানে মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, না? ফ্রিকোয়েন্সি যত বাড়বে বাধা তত কমবে। আচ্ছা, এখন বলো তো নীল আলো বাধা বেশি পাবে না লাল আলো বাধা বেশি পাবে? ফ্রিকোয়েন্সি কার বেশি, লালের না নীলের? লালের, সরি না, লালের না তো, নীলের নীলের। ম্যাম। নীলের। নীলের, হ্যাঁ। আমরা এই যে ডিসপারশনে দেখছি না, এই যে দেখো নীলের ফ্রিকোয়েন্সি বেশি, না? আর লালের ফ্রিকোয়েন্সি কম। লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে লাল ডেঞ্জারাস, যে রেড ট্রাফিক সিগন্যালে লাল আলো দেওয়া হয় না, অনেক দূর থেকে যাওয়া যায়, তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। তাহলে দেখো লালের ফ্রিকোয়েন্সি কম, সে বাধা কত পাচ্ছে? বেশি পাচ্ছে, সে কম ডিস্টেন্স ট্রাভেল করছে, না? আর এ হচ্ছে কি বাধা, তার ফ্রিকোয়েন্সি বেশি, সে বাধা কম ফিল করছে।
তো এটা হচ্ছে তাহলে মিডিয়াম একই, মিডিয়াম কাজ, কিন্তু ফ্রিকোয়েন্সি কম বেশির কারণে তারা বাধা কম বেশি ফিল করবে। আচ্ছা, এখন আমরা তাহলে দেখি, এটা আমাদের শেষ হলো। এটা আমরা দেখছি প্রতিসরাঙ্কের ফলে কি করে আলো বেঁকে যায় না পানির মিডিয়ামের মধ্যে, পানির ভিতরে। এখন আমরা দেখি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং টোটাল ইন্টারনাল ডিফ্লেকশন। এই ছবিতে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তাহলে টোটাল ইন্টারনাল ডিফ্লেকশন হচ্ছে একটা ঘটনা, যে ঘটনার মাধ্যমে আলো যে মাধ্যম থেকে আসে সে মাধ্যমে ফিরে যায়। এটা কখন হয়? এটা কন্ডিশন লাগে, প্রথমে কন্ডিশন যে আলোটা ঘন মাধ্যম থেকে পাতলা মাধ্যমে যেতে হবে, আর আপতন কোণ সমান সংকট কোণের চেয়ে অবশ্যই বেশি হতে হবে। এই দুটো কন্ডিশন ফুলফিল করলে তাহলে কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটা হচ্ছে এমন একটা ঘটনা যার ফলে আলো যে মিডিয়ামে আসে ওই মিডিয়ামে আবার ফিরে যায় না। তাহলে এই যে মেকানিজমটা, এই মেকানিজম দিয়ে আমরা টেকনোলজি তৈরি করতে পারি না? আমরা এর আগে পড়েছি অপটিক্যাল ফাইবার। তাহলে আমরা রিফ্লেকশন, রিফ্র্যাকশন আর ডিসপারশন পড়া হয়ে গেল। ডিসপারশন ডিসপারশন কথাটার মানে কি? বিচ্ছুরণ না? বিচ্ছুরণের ইংরেজি কি? স্প্লিট, তার মানে ছড়িয়ে পড়া। একটা ওয়েভ আসলো, সাদা একটা মাত্র ওয়েভ আসলো, কিন্তু ওর ভিতরে হাড্ডি গুড্ডি যা আছে এক্স রের মতো না? ডিসপারশন হচ্ছে এমন একটা ঘটনা যে একটা মানুষ যদি এখানে যায় তাহলে তার ভিতরে হাড্ডি গুড্ডি কি আছে সব দেখা যাচ্ছে, তাই না? তাহলে আলোর এক্স রে হচ্ছে ডিসপারশন না? তাহলে এখানে এই প্রিজমের মধ্যে দিলে আলোর ভিতরে কি কি আছে সব আমরা দেখতে পাচ্ছি, এক্স রে হয়ে গেল। এগুলো হচ্ছে এই এই ভিডিওটা তোমরা দেখো, হ্যাঁ, এখানে লিংকে চাপ দিলে ইউটিউব ভিডিওটা, তাহলে এই ডিসপারশনটা কি সেটা সম্বন্ধে একটা আইডিয়া হবে। আচ্ছা, এখন আমরা রেইনবো কি করে কাজ করে, এই যে আলোর ঘটনাগুলো পড়লাম সেটা আমরা দেখি। আলোর কয়েকটা ফেনোমেনা। তাহলে সূর্য থেকে যখন আলোক রশ্মি থাকে এবং বৃষ্টি দুটাই হয় তখন আমরা রেইনবো দেখতে পাই। রেইনবো কি করে তৈরি হয়? তাহলে এই যে পানির কণা কিভাবে আলোকে ভেঙে ডিসপারশন প্রিজমের মতো এক্স রে বানিয়ে দেয়, হ্যাঁ, আলোর এক্স রে, সেটা আমরা দেখি। যে আলো এসে পড়লো পয়েন্ট বি তে, কি হলো? রিফ্র্যাকশন হলো, ভিতরে যখন ঢুকলো। এটা হচ্ছে কি? ঘন মাধ্যম না? আমরা ডিসপারশনের মতো দেখলাম, যেহেতু মিডিয়াম ঘন তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি বাতাসের চেয়ে। আলো কি করবে? এক এক আলো ওই যে ভি সি মিউ ইজ ইকুয়াল টু সি বাই এফ ল্যামডা, এক একটা ফ্রিকোয়েন্সির কারণে এটা বিভিন্ন গতিপ্রাপ্ত হবে, বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে অ্যাঙ্গেলে। সি পয়েন্টে এসে আবার তারা পূর্ণ আভ্যন্তরীণ, কারণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে এসে পড়ছে, হ্যাঁ, সংকট কোণের চেয়ে বেশি অ্যাঙ্গেলে এসে পড়ছে, যার ফলে টোটাল পূর্ণ আভ্যন্তরীণ সে বেরিয়ে না গিয়ে আলোর কণার ভিতরে আবার প্রতিফলিত হলো, হওয়ার পরে ডি পয়েন্টে এসে তারা বের হয়ে গেল, তখন আমরা দেখতে পাচ্ছি আলো। তাহলে এখানে আমরা ইউটিউব ভিডিও আছে না, এখানে ভিডিওগুলো তোমরা সব সায়েন্টিফিক ভিডিওগুলো দেখে তখন নিজেদের কনসেপ্ট ক্লিয়ার হয়। আচ্ছা, যাই হোক, এগুলো দেখে নিও তোমরা। এরপরে আমরা দেখি ম্যাগনিফাইং গ্লাস আলোক রশ্মিগুলোকে কেন্দ্রীভূত করে। দেখো আলোক রশ্মি একত্রিত হলে কি পাওয়ার না, একটা শুকনা পাতাকে পুড়িয়ে দিচ্ছে, কত এনার্জি, কি পরিমাণ। তারপরে লেজার ডায়োড কি করে, অপটিক্যাল ফাইবার কি করে কাজ করে। হ্যাঁ, এখানে তোমার এই যে তিনটা পার্ট থাকে, কোর, ক্ল্যাড আর জ্যাকেট। কোরের মধ্যে দিয়ে যে আলো যাচ্ছে সেটা হচ্ছে কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর ক্ল্যাডের এটার বেশি রাখা হবে, কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি রাখা হবে আর ক্ল্যাডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম রাখা হবে। তাহলে এই তিনটা পার্টের মধ্যে কোরের কাজ হচ্ছে, এই যে কোরের কাজ হচ্ছে, দেখো লাইটটা সে কি করা, লাইটটাকে সে গাইড করে ট্রান্সমিটার থেকে রিসিভারে নিয়ে যাওয়া। আর ক্ল্যাডের কাজ হচ্ছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা এর থেকে কম করবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাধাটা কোরের বেশি থাকবে যাতে আলোর ভেলোসিটি এর ভিতরে কম থাকে, আর ক্ল্যাডের হচ্ছে কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম থাকবে। হ্যাঁ, এটা এমনভাবে মেকানিজম করে তৈরি করা হয় যেন আলোটা এর ভিতরেই সীমাবদ্ধ থাকে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করতে করতে চলে যাবে।
তাহলে প্রথমে সে কিভাবে ঢুকবে? প্রথমে সে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঢুকবে না? একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে দেখো, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঢুকলেই সে ভিতরে যেতে পারবে। এই অ্যাঙ্গেলের ভিতরে, এই যে একটা কোণের মতো হচ্ছে না, এই কোণের মতো অ্যাঙ্গেলে। এর যে বেশি অ্যাঙ্গেলে হলে কিন্তু সে ভিতরে ঢুকবে, কিন্তু কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করতে পারবে না। তাহলে এই এন্ট্রি পয়েন্টে একটা কন্ডিশন, হ্যাঁ। তারপরে এইখানে আরেকটা কন্ডিশন, এখানে কি বাউন্ডারি কোর আর ক্ল্যাডের বাউন্ডারিতে তাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি অ্যাঙ্গেলে পড়তে হবে। এইভাবে করেই আলোটা প্রপাগেট করে। তো এটা আমরা একটা নোট আছে যেটা, সেখান থেকে আমরা দেখবে নোট দেওয়া আছে আলো কিভাবে অপটিক্যাল ফাইবার দিয়ে যায়, সেটা আমরা একটা ভিডিও দেখি। তাহলে অপটিক্যাল ফাইবার দিয়ে কি করে আলো যায় আমরা বুঝতে পারবো। আল্লাহ, আমি কি আবার ডিসকানেক্টেড হয়ে গেছি নাকি? না, তাহলে এখানে আমরা দেখবো যে আসলে আলোটা কিভাবে যায়, অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে আলো কিভাবে যায়। আলো অপটিক্যাল ফাইবার হচ্ছে আলো চুলের মতো চিকন একটা জিনিস না? দেখো এরকম কাঁচ, একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম বা কাঁচ অথবা প্লাস্টিকের, কাঁচের ভিতরে কোরের গ্লাসের রিফ্রাক্টিভ ইন্ডেক্স বেশি 1.5 আর বাতাসের 1, তার মানে এর ভিতরে যখন আলো যাবে তার বাধা বেশি থাকবে। এটা অপটিক্যাল ফাইবারের কোর, ক্ল্যাড আর জ্যাকেট তিনটা পার্ট না? কোরের রিফ্রাক্টিভ ইন্ডেক্স বাধা বেশি, ক্ল্যাডের বাধা কম, রিফ্রাক্টিভ ইন্ডেক্স কম। তাহলে এখন দেখো লেজারের মাধ্যমে আমরা অপটিক্যাল ফাইবারের মধ্যে, তাহলে পয়েন্ট এতে কি ঘটনা ঘটবে তোমাকে সেটা বলতে হবে আগে, যখন অপটিক্যাল ফাইবারের ওয়ার্কিং আসবে। তাহলে এই অ্যাঙ্গেলটা খুবই ইম্পর্টেন্ট না? এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে স্মল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে এই অ্যাঙ্গেলের মধ্যে যদি লাইট ঢুকে তখনই এই লাইটটা ভিতরে ঢুকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করাবে, বুঝছো? আর এই অ্যাঙ্গেলের মধ্যে যদি বেশি অ্যাঙ্গেলে এই দিক দিয়ে যদি ঢুকে তাহলে কিন্তু ওইটা কোরের মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ওটার দ্বারা কোনো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না, আলো যাবে না, কিছু দূর যাওয়ার পরে ওটা ড্যাম্প হয়ে যাবে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রথম শর্ত, হ্যাঁ, যে পয়েন্ট এতে একটা নির্দিষ্ট কোণে এটাকে ঢুকাতে হবে। তারপরে কি, তারপরে পয়েন্ট বিতে কত অ্যাঙ্গেলে ঢুকাতে হবে? ওই যে সংকট কোণের চেয়ে বেশি অ্যাঙ্গেলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি, তখন পয়েন্ট বিতে কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আবার এখানে আসবে। আবার পয়েন্ট সিতে কি করাতে হবে? টোটাল আবার সংকট কোণের চেয়ে বেশি অ্যাঙ্গেলে করতে হবে। এভাবে লাইট এই যে অপটিক্যাল ফাইবার দিয়ে জিগজ্যাগ করতে করতে পূর্ণাঙ্গনের প্রতিফলন হতে হতে ট্রান্সমিটার থেকে রিসিভারে যাবে। আমরা যখন কথা বলি তখন ওয়্যারলেস মিডিয়াম থেকে যে টেলিফোনের এক্সচেঞ্জে আলোগুলো সব যে মাটির নিচে অপটিক্যাল ফাইবার বসানো, আলোগুলো এইভাবে যায়, আমাদের কথাগুলো আলোর উপর ভর করে না, এই জন্য আমরা ক্লিয়ার কথা শুনতে পাই, ক্লিয়ার। আবার দেখো তোমার প্রেজেন্টেশন দিবা, এই যে অপটিক্যাল ফাইবারের কাজ কি, হ্যাঁ, টেকনোলজি আর একটা এন্ডোস্কোপি করা, ভিতরে ঢুকিয়ে দিল, ভিতরে ঢুকিয়ে ভিতরে কি ঘটনা ঘটছে পেটের ভিতরে না, সেগুলো সব এখান দিয়ে অপটিক্যাল ফাইবার দিয়ে আলো গিয়ে ক্যামেরা দিয়ে সমস্ত ভিতরে ডায়াগনোসিস হয়ে গেল না, কত অপারেশন হচ্ছে। এইগুলোই হচ্ছে অপটিক্যাল টেকনোলজির কাজ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তুমি আবির, আসিফ এসছো? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম ওই যে অপটিক্যাল ফাইবার ওই যে মানে ওই যে আমাদের প্রেজেন্টেশনের জন্য ম্যাম, মানে ক্লাসের প্রেজেন্টেশন আমাকে দিয়ে আর কি একটু শুরু। তো আমার একটা হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন ছিল ম্যাম, এই যে অপটিক্যাল ফাইবার যেরকম সেম এরকম টাইপেরই না, এরকম ভিডিওটাকে এরকম মানে হলো হ্যাঁ, হ্যাঁ, সাউন্ডটা তুমি অফ এটাই রেখে দেন, দেখাইবা। আমি আমার একটা সামারাইজ করব। হ্যাঁ, আমি আমার একটা অবশ্যই। সামারাইজ করব, মানে আমি আমার একটা মানে যেটা বুঝছি ওই জিনিসটা আর কি, তারপরে হলো আমি টেনে হ্যাঁ, মানে হলো হ্যাঁ, মানে ভিডিওটা ভিজুয়ালাইজ হবে, আর আমি আমার সামারিটা আর কি বলবো যে এই জিনিস এই জিনিস এই পয়েন্টে এই জিনিসগুলো আর কি হাইলাইট করবো, তাই তো?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুমি ধরো এই ভিডিওটা দেখালে যে একটা ডাক্তার এসে এর এখন কি করবে, এন্ডোস্কোপি হুম, করবে। তাহলে এর মুখের ভিতর দিয়ে এইটা জি একটু পড়ে নিবা। এখানে ডেসক্রিপশন যদি তোমার মনে হয় যে সাফিসিয়েন্ট না, তুমি নেট থেকে আরেকটু ইনফরমেশন নিয়ে বলবা যে এভাবে অপটিক্যাল ভাবে এটার মধ্যে কি গেল, অপটিক্যাল মধ্যে শুধু লাইট গেল, লাইটের সাথে আর কি গেল, ক্যামেরা গেল, ছুরি গেল, চাকি গেল, কি গেল না গেল, হ্যাঁ ওগুলো গিয়ে এটা বর্ণনা করবা যে লাইটের একটা অ্যাপ্লিকেশন, অপটিক্যাল টেকনোলজির একটা মানে অ্যাপ্লিকেশন ম্যাম লাইট। আমি মানে এই ভিডিওটা থেকে যা আন্ডারস্ট্যান্ড করছি আর কি ওইটারই একটা সামারাইজ আমি হ্যাঁ আমার প্রেজেন্টেশনে ওটা বলবো। অবশ্যই অবশ্যই, তার এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে ভিজুয়ালি মানুষ তোমাকে, তুমি কি বললা না বললা ওইটা মানুষ হয়তো না দেখে তোমার ভিজুয়ালি সে দেখে দেখেই অর্ধেক বুঝতে পারে, অর্ধেকটা তুমি বুঝাবা, তোমার উপর লোডটা কম পড়বে। কথা বুঝছো?